গল্পের নাম অর্ধাঙ্গিনী। লিখেছেন নুসাইবা ইভানা। গল্পের শেষ পর্ব। নয়নার ফোনে টেক্সট আসলো, জানু, আজ রাত কি সিন বানা দো। নয়না রাগী ইমোজি দিয়ে বলে, অর্ধেক রাত বাইরে যারা কাটায় তাদের আবার বউ লাগে? বউ তো সব সময় লাগে, জানু। ওয়েট, তোমাকে ভিডিও কল করি। একদম না। বাটার মাশরুম, প্লিজ রিসিভ করো। খুব জরুরি, জানু। অতঃপর নয়না ফোন রিসিভ করল। জিয়ান হেসে বলে, ডার্লিং, এত রাতে বারান্দায় কি করো? এসব বলার জন্য কল করেছেন? একদম না, জান। এই দেখো, তোমার বোন। নীলাঞ্জনার দিকে ক্যামেরা ঘুরিয়ে বলল। এত রাতে তোমার সাথে ওর কি? নাহিদের বাসা থেকে 11টায় বের হয়েছি। এরপর তোমার বোন কান্নাকাটি করে এখানে ডেকে আনল। আহারে, আমার জনদরদি। এত রাতে ডাকলেই কি যেতে হবে? তোমার বোনের নাকি মরা ছাড়া আর কোনো পথ নেই। তো কি করব? আধা ঘন্টার মধ্যে বাসায় উপস্থিত না হলে জনসেবা বের করব। জিয়ান দ্রুত ফোন পকেটে রেখে বলে, আপু, সরি, এই রাতে নো চান্স। বউ রেগে গেছে। আগে জীবনের চেয়ে প্রিয় বউ, তারপর সব। আপনি আমার ড্রিভারের সাথে বাসায় চলে যান। টাটা। জিয়ান বাইক নিয়ে চলে গেল। নীলাঞ্জনা সেভাবেই বসে আছে। এই পৃথিবীতে তার চেয়ে নিঃস্ব মানুষ আর নেই। এত মানুষের ভিড়েও কেউ তার দুঃখ স্পর্শ করা তো দূর, কিঞ্চিত অনুভব করার মতো কেউ নেই। জিয়ানের সাথে তার বিয়ে হলে একটা সুন্দর জীবন পেত, অথচ নিজেই নিজের জীবন নষ্ট করেছে। সায়না অনিকেতের দিকে তাকিয়ে বলে, মাথায় কি কমন সেন্সের অভাব? শ্বশুরবাড়িতে কেউ ভ্যান গাড়ি নিয়ে আসে? যে পুরুষের বউ রেগে থাকে তার কোনো সেন্স থাকে না। কমন সেন্স তো অনেক দূরের কথা। অনিকেত আশেপাশে তাকিয়ে হঠাৎ সায়নার গালে চুমু দিয়ে সরে আসল। এটা কি হল? কোথায় কি হল? তোমার ঠোঁট দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। এত সুন্দর বউ সামনে থাকলে ঠোঁট তো বেপরোয়া হবেই। সায়না কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, আমি সুন্দর? অনিকেত এদিক সেদিকে তাকিয়ে বলে, শুধু সুন্দর না, ভয়ঙ্কর রকমের সুন্দর। সায়না অনিকেতের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে বলে, আমি ভয়ঙ্কর? এভাবে কাছে টানছ কেন, হু? আমি কিন্তু সেই ভদ্র ছেলে নই। তাহলে তুমি কি অভদ্র? অনিকেত সায়নার কোমরে হাত দিয়ে বলে, তোমাকে দেখলেই কেন যেন অভদ্র হয়ে যাই। সায়না অনিকেতের ঠোঁটে নিজের ঠোঁট রেখে বলে, এখন থেকে শুধু অভদ্র না, আমার কাছে বেপরোয়াও হতে হবে। অনিকেত সায়নার ঠোঁটে ডুবে গেল। সায়না অনিকেতকে সরিয়ে দিয়ে বলে, বহুত হয়েছে, এবার ডিনার করতে চলুন। তোমাকে দিয়ে ডিনার শুরু করার অপশন নেই? আমাকে দিয়েই তো শুরু করলেন, ডাক্তার সাহেব। তাড়াতাড়ি চলুন, আম্মু অপেক্ষা করছে। জিয়ান বাসায় ঢুকে নিজের রুম থেকে সোজা বারান্দায় চলে গেল। ধীর পায়ে নয়নার পাশে বসে নয়নাকে জড়িয়ে ধরে বলে, সরি, জান। এই কথা দিচ্ছি, আর কোনোদিন দেরি করব না। নয়না জিয়ানের বুকে কামড় দিয়ে বলে, আপনার সাহস কি করে হয় এত রাতে অ্যাক্সের সাথে দেখা করতে যাওয়ার? কি বলছো এসব, জান? আমি তো আমার সুইট বউয়ের বড় বোনকে হেল্প করতে গিয়েছিলাম। নয়না জিয়ানের পায়ের ওপর বসে জিয়ানের গলা চেপে ধরে বলে, আর কখনো এমন দুঃসাহস করলে একদম মেরে ফেলব। আর কখনো হবে না। এই যে, নাম্বার ব্লক লিস্টে পাঠিয়ে দিলাম। তবে তোমার উচিত ওর সাথে কথা বলা। এই অবস্থায় বোন হিসেবে তুমি সাহায্য করতে পারো। নয়না জিয়ানের বুকে মাথা রেখে বলে, সিলেট থেকে ফিরে এসেই করব। নয়না জিয়ানের কপালে চুমু দিয়ে বলে, সেখানে গেলে কিন্তু ডাবল আদর করব। কোনো বাহানা চলবে না, বেব। নয়না চিমটি কেটে বলে, সব সময় উল্টোপাল্টা চিন্তা। উহু, সব সময় ভালোবাসার চিন্তা। বলেই নয়নাকে কোলে তুলে নিল। এই দেখো, আজকের আকাশটা কত সুন্দর। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার চেয়ে কম। পৃথিবীর কোনো সৌন্দর্য আমাকে বিমোহিত করতে পারে না। তোমার কাছে সব ফিকে মনে হয়। একটু বেশি বেশি হচ্ছে না? মোটেই না, অনেক কম হচ্ছে। কচু। জিয়ান নয়নার ঠোঁটে আলতো কামড় দিয়ে বলে,
কচুই। নয়না জিয়ানের বাহুতে শুয়ে জিয়ানের উন্মুক্ত বক্ষে কিছু আঁকিবুকি করছে। জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার বুকে এমন করে কি দেখো? জানি না, তবে আমার সবচেয়ে পছন্দের জায়গা এটাই। আমাকে মাতাল করে দেয় তোমার বক্ষ। হায়, এভাবে বললে তো তোমাকে একদম টুপ করে খেয়ে ফেলব। নয়না নিম্ন স্বরে বলে, আরও 3 দিন উপোস করতে হবে, মিস্টার প্লেন ড্রাইভার। জিয়ান নয়নাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, অপেক্ষার ফল একটু বেশিই সুমিষ্ট হয়। নয়না জিয়ানের বুকে আলতো চুমু দিয়ে বলে, অপেক্ষা করো তবে। জিয়ান নয়নার ঠোঁটে ঠোঁট রেখে বলে, চলো, ঘুমিয়ে পড়ি। নয়তো ভুলচুক হয়ে যাবে। জাহিন হাসপাতাল থেকে বের হয়ে অন্তরের বাসায় আসল। অন্তরের বাবা মাকে বলল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অন্তরের। খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এদিকে ডাক্তার বলে দিয়েছে, মাথায় আঘাত লাগার ফলে রোগী কোমায় চলে গেছে। বেঁচে থাকবে নাকি মারা যাবে, তা এখনও বলা যাচ্ছে না। জাহিন নয়নার স্কুল ড্রেস পরা একটা ছবির দিকে তাকিয়ে থেকে বলে, সবার কাছে আমি ভিলেন হিসেবে ঘৃণিত এক পুরুষ। অথচ আমি শুধু ভালোবেসেছিলাম। পুরুষকে ভিলেন বানানোর কারিগর একজন নারী। আমার জীবনের পাতায় আমি লিখে রাখব তোমার নাম। আমি ভিলেন, ঘৃণিত মানুষ। সেই ঘৃণার অনলে পুড়ে ছাই হয়ে যাবে তুমি। নাজিম চৌধুরী মিতা বেগমকে বলল, তোমার ছোট ছেলের কোনো খোঁজ আছে? আমি চাই মেহনুর এখানে থাকুক। মেয়েটা খুব ভালো বিজনেস বোঝে। ওর মতো লাফাঙ্গা ছেলে যদিও এমন মেয়ে ডিজার্ভ করে না। তাকে বলো বাসায় আসতে। তোমার আশকারা পেয়ে ওমন ঘরছাড়া হয়েছে। 3 মাস ধরে কোনো টাকা পয়সা নিচ্ছে না। কি খাচ্ছে, কোথায় আছে, তাও জানি না। এমন কেন হলো ছেলেটা? মিতা, তুমি পারবে ওকে ঘরে ফেরাতে? মিতা বেগম নাজিম চৌধুরীর রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখলেন। অথচ জাহিন মানতেই রাজি নয় যে তার বাবা তাকে ভালোবাসে। মিতা বেগম বলল, জানি না। আমার সাথে সপ্তাহ খানেক আগে কথা হয়েছে। ও নিজে কল না করলে ওর তো কোনো খোঁজ পাওয়া সম্ভব না। এবার দেখি, বুঝিয়ে বলে বা ইমোশনাল ব্ল্যাকমেইল করে মেহনুরকে বিয়ে করতে রাজি করাতে পারি কিনা। আমার চিন্তা হয়, মিতা। আজকাল পত্রিকায় যা সব দেখি, এরপরও কিভাবে নিজেকে ঠিক রাখি, বলো? কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে ওর জীবনটা শেষ। কোনো এমন হলো ছেলেটা? কি ভুল করেছি আমি ওকে শাসন করতে? এত চিন্তা করো না। আমাদের ছেলে তো এমন কোনো অন্যায় কখনো করতে পারে না। আর বছর খানেক এমন টইটই করবে। এরপর বিয়ে করবে, তারপর নিজেও যখন বাবা হবে, ঠিক হয়ে যাবে। হলেই ভালো। জাহিন পায়ের ওপর পা তুলে বসে আছে বারান্দার ইজি চেয়ারে, হাতে একটা দিয়াসলাই। বারবার আগুন জ্বালাচ্ছে, নেভাচ্ছে। একটু পর বাঁ হাতে মাথা চেপে ধরে বলে, দ্য গেম স্টার্ট নাও। ডিয়ার শুনয় না, এবার তুমি দেখবে ভিলেন চরিত্র কেমন। ভিলেনরা যেমন উন্মাদের মতো ভালোবাসতে পারে, ঠিক তার চেয়ে দ্বিগুণভাবে ঘৃণাও করতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ, ডার্লিং। তুমি কি রাগ করেছ? দেখো, আমি চাইলে তোমার কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখতে পারতাম। আমি যখন নাহিদের বাসা থেকে বের হয়েছি, তখন লাগাতার কল আসতে থাকে। এটা হয়তো ওর নতুন নম্বর। রিসিভ করতে গিয়ে ওর কণ্ঠ শুনে কেটে দিতে চেয়েছিলাম। কিন্তু একটা মেয়ে এই অবস্থায় এত রাতে বাইরে এসেছে। তাই গিয়েছি। নয়না জিয়ানের দিকে তাকালো। জিয়ান নয়নার হাত দুটি মুঠোয় বন্দি করে বলল, অনেক মানুষ জীবনে আসে, আবার চলেও যায়। নীলাঞ্জনা আমার সঙ্গে ভুল করেছিল, মানছি। আমি নীলাঞ্জনাকে ঘৃণা করতে পারি। কিন্তু এটাও সত্য, একটা সময় আমি তাকে ভালোবাসতাম। তোমার বয়স কম, তাই আমি সব সময় চেষ্টা করি তোমার মনে যেন সন্দেহ না জন্মায়। মাঝে মাঝে মানুষের জীবনে এমন একটা সময় আসে, যখন হাজার মানুষের ভিড়েও সে নিঃস্ব হয়ে যায়। তখন খড়কুটো পেলেও সে তা আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমি মানুষ হিসেবে পারিনি একজন প্রেগন্যান্ট মেয়েকে এত রাতে একা ছেড়ে দিতে। তাই দেখা করে আমার গাড়িটা দিয়ে নীলাঞ্জনাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছি যে আমি ওর সেই খড়কুটো নই।
আমি অন্য কারো। নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত কথা বলতে হবে না। আমি জানি তুমি কেমন। তোমার ওপর ভরসা আছে আমার। জিয়ান নয়নাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমাকে। আমার এই ছোট জীবনটা তোমার নামে উৎসর্গ করে দিয়েছি। ভালোবাসার কাছে মানুষ বড্ড অসহায়। নয়না জিয়ানের কাঁধে চুমু দিয়ে বলল, ভালোবাসার কাছে তুমি অসহায় হও, সেটা আমি চাই না। আমি চাই আমার ভালোবাসা তোমার শক্তি হোক। মানুষ মাত্রই ভুল করে। কখনো ভুল ত্রুটি হলে আমরা নিজেরা সমাধান করে নেব। আমরা প্রেমিক প্রেমিকা নই যে কথায় কথায় ঝামেলা করে ব্রেকআপ করে ফেলব। আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার জীবনসঙ্গিনী। সব চড়াই উতরাই পার করে সুখে দুঃখে একসঙ্গে থাকব। জিয়ান নয়নার দুই গালে হাত রেখে বলল, তোমার মতো করে কে ভালোবাসবে আমায়? এভাবে কে গুছিয়ে নিতে পারত বলো? তুমি শুধু আমার। এই জন্মে আমি শুধু তোমারই। আলতো করে ঠোঁটে চুমু খেয়ে বলল, কাল রাতে আমাদের টিকিট বুক করেছি। তৈরি তো মিসেস চৌধুরী, হানিমুনের জন্য? নয়না জিয়ানের কানের কাছে মুখ নিয়ে বলল, পুরনো বউ নিয়ে হানিমুনে যাচ্ছ, আবার ভয় দেখাও। এখন কি ভয় পায় নাকি ওসব? জিয়ান নয়নার থুতনিতে হাত দিয়ে বলল, কোনো সব। নয়না চোখ বন্ধ করে বলল, ভালো হয়ে যাও, ময়নার বাপ। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বলল, তুমি আমার কাছে চিরসবুজ। কখনো পুরনো হবে না। প্রতিদিন নতুনভাবে, নতুন করে তোমার প্রেমে উন্মাদ হব। জাহিন অন্তরের রুমে বসে আছে। অন্তর অর্ধমৃত অবস্থায় বেডে পড়ে আছে। হাসপাতালের এই চার দেয়ালে যেন আটকে গেছে অন্তরের জীবন। পৃথিবীতে সে বেঁচে আছে নাকি মরে গেছে, সেই অনুভূতিও তার নেই। নিষ্প্রাণ হয়ে পড়ে আছে সে, যেন জীবন্ত লাশ। জাহিন চেয়ার টেনে বসল, অন্তরের দিকে তাকিয়ে বলল, যখন আমরা সিক্রেট গোয়েন্দা সংস্থায় যুক্ত হই, তখন অনেক শর্ত, অনেক নিয়ম কানুন মেনে ঢুকতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় শর্ত, আমরা নিজেদের এই পরিচয় কাউকে বলবো না, এমনকি নিজের পরিবারকেও না। আমি জানি, আমি তোর অপরাধী, কিন্তু দোষটা আমার নয়। যখন আমরা এই ফোর্সে কাজ শুরু করি, একদিন হঠাৎ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার ডাক আসে। তিনি আমাকে তার নিয়মে চলার হুকুম দেন। সেদিন আমার শরীরে রাগ, জেদ সব ছিল, কিন্তু পথ ছিল না। প্রধানমন্ত্রীর বিপক্ষে যাওয়া মানে মৃত্যু। হয়তো অনেকের মতো আমাদের লাশও ফেলে দেওয়া হতো পতেঙ্গা সমুদ্র সৈকতে। কত তথ্য উল্টপালট করেছি, কত নির্দোষ শাস্তি পেয়েছে। অথচ ক্ষমতার মসনদে বসে থাকা সরকারপক্ষের বড় বড় নেতারা পায়ের ওপর পা তুলে অন্যায় করে গেছে। সেসব জেনেও তাদের সাপোর্ট করেছি। টাকাও কামিয়েছি, কোটি কোটি টাকা। মানুষকে গুম করেছি। তুই হয়তো কিছু বিষয় জেনে গিয়েছিলি। কিন্তু বিশ্বাস কর, তোর বোনের সঙ্গে হওয়া অন্যায় আমার হাত ছিল না। মন্ত্রীর ভাগ্নে, মন্ত্রীর ছেলে আর বন্ধু মিলে তোর বোনকে ধর্ষণ করে। আমি যখন স্পটে পৌঁছাই, তখন ঋতুর অবস্থা শোচনীয়। আমি দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাই। আমার বেড়াল ম্যারিনো স্পটে মারা যায়। আমি তোর বোনকে বাঁচাতে পারিনি। মিস মান্নাতের বাবা মা মন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। দুজনকে গুম করে খুন করা হয়েছে। তোর বোনের মতো মান্নাতেরও একই অবস্থা হতে পারত। আমি মান্নাতকে বাইরের দেশে পাঠিয়ে দিয়েছি। মানছি, আমি পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হলে এসব করতে হয়। এই যে অল্প কয়েক দিনেই আমি বড় পদ পেয়েছি, এটা তো এমনি এমনি নয়। আমি খুব নিকৃষ্ট মানুষ। হয়তো আগামীকাল আমি আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট কাজটা করব। তারপর হয় নিজেই নিজেকে শেষ করব, নয়তো নিজেকে অন্য কারো আড়ালে লুকিয়ে ফেলব। অন্তর জাহিনের কথা শুনতে পেল কি না, বোঝা গেল না। কোমায় পড়ে থাকা মানুষ কি কথা শুনতে পারে? তবে অন্তরের চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। জাহিন উঠে দাঁড়িয়ে বলল, তুই বেঁচে থাক। আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি। বলেই পা ফেলে বেরিয়ে এল হাসপাতালের কেবিন রুম থেকে। এই কয়দিন টেনশনে তুষির চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা মানুষ এভাবে কিভাবে উধাও হয়ে যেতে পারে? কোথাও কোনো চিহ্ন নেই,
যেন সে কখনো ছিলই না। টুসির জানামতে সে সব জায়গায় খোঁজ নিয়েছে, কেউ সন্ধান দিতে পারেনি। ফোনটাও সুইচড অফ। একদিন কলেজেও যায়নি টুসি। অবশেষে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকালে অন্তরের বাসায় যাবে। টুসি অন্ধকারে বিছানায় বসে আছে, চোখ জুড়ে তার রাজ্যের চিন্তা। মনটা যেন মরে গেছে, চোখের পানিও যেন ফুরিয়ে গেছে। টুসি মনে মনে বলল, তোমার কি আমার কথা মনে পড়ে না? এই যে তোমার শোকে আমার ঘুম নেই চোখে, মন নেই দেহে, চোখের অশ্রুও ফুরিয়ে গেছে। তোমার মনে কি সেইটান অনুভব হয় না? কেন ভালোবেসে নিঃস্ব করে দিয়ে গেলে? ভালোবাসায় আমি বরাবরই আনলাকি। সায়না অনিকেতের হাতে হাত রেখে ছাদে হাঁটছে, নিজের ছোটবেলার নানা কথা শেয়ার করছে। অনিকেত গভীর মনোযোগ দিয়ে সে কথা শুনছে। সায়না বলল, জানো, একবার আমি মেলায় গিয়েছিলাম পাশের নিচের ফ্লোরের আপুদের সঙ্গে। মেলা থেকে ফিরতে রাত হয়ে যায়। বাবা বলল, আজ আর ঘরে ঢুকতে দেব না। আমি বাবার কথা শেষ হওয়ার আগেই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিলাম। বাবারা হয়তো মেয়েদের কান্না সহ্য করতে পারে না। বাবা আমার হাত টেনে রুমে নিয়ে এসে বলল, কাঁদবি না। এরপর মেলায় গেলে আমাকে বলবি, আমি নিয়ে যাব। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা আমাকে পরম যত্নে বুকে আগলে নিলেন। ওই স্পর্শে কত স্নেহ, কত মমতা, কত ভালোবাসা ছিল, তা হয়তো প্রকাশ করে বোঝানো যাবে না। সেই বাবাকে আমি কষ্ট দিয়েছি। তার রাগ করা কি বেমানান? অনিকেত সায়নার হাত আরও শক্ত করে ধরে বলল, আমি তো এসব অনুভূতির সঙ্গে পরিচিত নই। আমি মন খারাপ করিনি। কারো কাছ থেকে তার সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নিলে সে তো রাগ করবেই। নিশ্চয়ই বাবাদের কাছে তার মেয়ে সবচেয়ে প্রিয়, তাই ওনার রাগ আমি মনে করিনি। বাবা তোমার সঙ্গে রুড বিহেভিয়ার করেছে, তার জন্য সরি। অনিকেত সায়নাকে জড়িয়ে ধরে বলল, সরি কেন বলছো? আমি জানতাম না বাবাদের শাসন কেমন হয়। আজ দেখে নিলাম। এটাও কম কিসে? তবে একটা কথা, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমার পৃথিবীতে আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই। সায়না উত্তর দেওয়ার আগেই অন্য ছাদ থেকে একজন বলল, রুম থাকতে ছাদে রোমাঞ্চ কেন? অনিকেত সায়নার হাত ধরে সিঁড়ির দিকে টেনে নিয়ে এলো। সায়না হেসে বলল, ভীতু কোথাকার। বলল, আর চলে এলে? তোমার উচিত ছিল আমার কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেওয়া। ছি, আমার বউকে আমি একা একা নির্জন রুমে আদর করব? মানুষ দেখাবো কেন? বউ আমার, আদর আমার। তবে যত্ন করব সবাইকে দেখিয়ে, যাতে সবাই বুঝে, বদ্ধ রুমে ভালোবাসলেই হয় না, যত্ন করে আগলেও রাখতে হয় প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে। সব হারানোর পর মানুষের আর পাওয়ার কিছুই থাকে না। নিঃস্ব মানুষকে বারবার নিঃস্ব করা যায় না। জাহিন মাথা উঁচু করে মান্নাতের দিকে তাকিয়ে বলে, আপনার কথা ঠিক। তবে আপনি হয়তো জানেন না, মানুষ পুরোপুরি নিঃস্ব হয় না। নিঃস্ব হতে হতেও তার কাছে থেকে যায় জীবন। সে জানে না কবে এই জীবন থেকে সে মুক্তি পাবে। ওটাকে থাকা বলে না, ওটাকে বলে বোঝা। মিস মান্না তো, এত কথা বলার কিছু নেই। সেদিন তো সব আপনাকে বলেই এসেছিলাম। তাহলে আপনি কেন দেশে আসলেন? যদি নিজের জীবন প্রিয় হয়ে থাকে, তাহলে আজকেই চলে যাবেন। যাওয়ার ব্যবস্থা আমি করে দেব। আপনি জঘন্য একজন মানুষ। কিভাবে পারলেন আমার বাবা মায়ের খুনিকে টাকার বিনিময়ে ছেড়ে দিতে? জাহিন মান্নাতের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে মাথা ঠান্ডা করুন। টাকা না খেলেও তারা কোনো শাস্তি পেত না। হ্যাঁ, আমাদের তথ্য অনুযায়ী তারা গ্রেফতার হতো। কয়েকদিন কেস চলত। এরপর তারা আবার বেরিয়ে যেত। এরপর তারা আরও বেপরোয়া হয়ে উঠত। তাই বলে, এ দেশে খুনিরা এভাবেই ঘুরে বেড়াবে? এই দেশে এমনই হয়। অপরাধী যত শক্তিশালী, তাদের বিচার তত দুধভাত। আপনাকে আমি বাঁচিয়ে রেখেছি। আপনার ওপর ওদের ক্ষোভ। আপনি বেঁচে আছেন জানতে পারলে আপনাকে ছাড়বে না। রাজনীতির চালে মানুষের জীবন কিছুই না। এই মহড়ায় যারা পড়ে, তারা বাঁচতে পারে না। আমার বাবার দোষটা কি ছিল? সবচেয়ে বড় দোষ,
সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। সরকারি চাকরি করতে হলে সরকারের হুকুম মানতে হয়, হোক সেটা ঠিক বা ভুল। এই যে দেখুন, আমাকে কতজনকে গুম করতে হয়েছে। কিছু তো করার নেই, তাই না? এটাই আমার ডিউটি। কিছু করতে গেলে আমার মতো একজনকে মারা তাদের জন্য কোনো বড় ব্যাপার না। মান্না তো জাহিনের দিকে তাকিয়ে বলে, অন্যায়কে প্রশ্রয় দিয়ে আবার বুক ফুলিয়ে সে সব বলছেন। আমি সব রেকর্ড করেছি, আজই থানায় জমা দেব। জাহিন নিজের পকেট থেকে রিভলভার বের করে মান্নাতের দিকে তাক করে বলে, এক চাপে আপনার অধ্যায় ক্লোজ করে ফেলতে পারি। ভালোই ভালোই আজই চলে যাবেন। বলেই মান্নাতের ফোন থেকে সব ডিলিট করে দিল। আর হ্যাঁ, ফ্লাইটের সময় না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। ঠিক সময় আমার লোক আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। বলেই সিগারেট ধরিয়ে চলে গেল। মান্না তো সেভাবেই বসে আছে। কি হলো এটা? এই মানুষটা তার চিন্তার চেয়েও জঘন্য। অন্তরের ফোনে এতগুলো কল দিলাম, টেক্সট করলাম, সেন্ড হচ্ছে না কেন? একজন সিবিআই অফিসার এতটা জঘন্য হতে পারে? মান্না তো নিজেকে বিশ্বাস করাতে পারছে না। দিনের পর দিন একই বিছানায় পাশাপাশি থেকেও একজন মানুষ আরেকজন মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না। একই ছাদের নিচে থেকেও তাদের মধ্যে থেকে যায় শত মাইলের দূরত্ব। নয়না চা বানাচ্ছিল। মেহনুরের কথা শুনে পেছনে ফিরে বলে, সব ডিপেন্ড করে মনের ওপর। মানুষ মন থেকে না চাইলে তো সম্পর্ক সামনে এগোয় না, তাই না? আমি তোমার বড়, নাকি তুমি আমার বড়? বয়সে আপনি আমার বড়, সম্পর্কে আমি আপনার বড়। তবে এসব ছেড়ে আপনি চাইলেও আমাদের অন্য একটা সম্পর্ক তৈরি হতে পারত। যার কাছ থেকে সব কেড়ে নিয়েছ, সে তোমার সাথে সম্পর্ক গড়বে। কেউ কিছু কেড়ে নিতে পারে না। যার ভাগ্যে যা আছে, তা সে পাবেই। তোমার ভাগ্যে রেজা কিছুতেই থাকতে পারে না, সে ডিজার্ভ করে বেটার। হয়তো উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। কিন্তু দিন শেষে তো মানুষটা আমার। আর তাছাড়া আমরা একে অপরে সন্তুষ্ট এতে। কথা ছাড়া আর কিছু শেখনি? ইচড়ে পাকা মেয়ে। নয়না দুধে চায়ের পাতা দিয়ে চুলার আঁচ কমিয়ে মেহনুরের হাত ধরে বলে, আপু, আপনি আমাকে ভুল ভাবছেন। এটা আপনার মনে আমাকে নিয়ে তৈরি হওয়া ঘৃণা, আমার জন্য আপনার মনে নেগেটিভিটি ছড়িয়ে রেখেছে। আমি আপনার ছোট, তবুও একটা কথা বলতে চাই। আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, যে কারণে সে আপনার না। আপনি নিজেকে নিজের জন্য ভালোবাসুন। নিজের সাথে রিলেশন মজবুত করুন। ইনশাআল্লাহ, আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে। মেহনুর হাত ছাড়িয়ে নিয়ে বের হয়ে গেল কিচেন থেকে। নয়না চা কাপে ঢেলে নিয়ে আসলো। এক কাপ মিতা বেগমকে দিয়ে, বাকি 2 কাপ নিজেদের জন্য রুমে নিয়ে এলো। জিয়ানকে দেখে বলে, এ কি, তুমি শার্ট খুলে দাঁড়িয়ে আছো কেন? চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নয়না। জিয়ান নয়নার কোমর ধরে নিজের দিকে এনে বলে, শার্টলেস আর দেখনি বেবি? এমনভাবে লজ্জা পাচ্ছ, মনে হচ্ছে এর আগে কখনো দেখনি। আগে তো ড্যাবড্যাব করে গিলে খেতে আমার বডি। ছি, কি জঘন্য কথা মিস্টার প্লেন ড্রাইভার। আমি এসব করতাম। উহু, আমার বাটার মাশরুম করত। সে কি বলেছিল জানো? দেখার মতো জিনিস চোখের সামনে থাকলে দেখব না। কথা বলতে বলতে জিয়ান পার্পল কালারের একটা ফর্মাল শার্ট পরে নিল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, এমন নায়ক সেজে কোথায় যাচ্ছ? একটু কাজ আছে বাটার মাশরুম। এই যাব আর আসব, মাত্র 1 ঘন্টার কাজ। চা আনলাম, খাবে না? জিয়ান চা নিয়ে চুমুক দিয়ে বলে, লা জবাব বেবি। যদিও একটু ঠান্ডা হয়ে গেছে। হবেই তো বেব, আমি বানিয়েছি না। আমরা কটা বাজে বের হব বাসা থেকে? 5টায় বা 6টায়। টেনশন নিও না, প্যাকিং তো করা শেষ। আমি যাব আর আসব জাস্ট। নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলে, থেকে যাও না। এখন বের হতে হবে না। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বলে, বউ, এভাবে বেঁধে রাখতে চাইছ কেন? আদর খেতে ইচ্ছে করছে নাকি? নয়না জিয়ানের নাক টেনে বলে, একদম ভুলভাল চিন্তা বাদ দাও। থেকে যাও, 10টা চুমু খাওয়াব। জিয়ান নয়নার ঠোঁটে চুমু দিয়ে বলে, 100টা চুমু খাবো এসে। আর
সিলেট গিয়ে তো হিসেবে ছাড়া খাব। জিয়ান নয়নাকে জড়িয়ে ধরে কতক্ষণ বুঝিয়ে বের হয়ে গেল বাসা থেকে। নয়নার মনের মধ্যে কেমন যেন করছে। মনে হচ্ছে এই বোধহয় শেষ দেখা তাদের। কেমন হাহাকার ছড়িয়ে পড়েছে হৃদয় জুড়ে। বুকের মধ্যে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আল্লাহ ওনার হেফাজত করুন। হুট করে সব কেমন অন্ধকার হয়ে গেল। হাসিখুশি মুখটা মলিনতায় ছেয়ে গেল। মুহূর্তেই মনটা বিষাদে রূপান্তরিত হল। জিয়ান বের হওয়ার ঠিক আধ ঘণ্টা পর জাহিন বাসায় প্রবেশ করে। বাসায় এসে সোজা চলে যায় মিতা বেগমের কাছে। মিতা বেগমকে জড়িয়ে ধরে বলে, অনেক ভেবে আমি তোমার সিদ্ধান্তে একমত হলাম। বিয়ের তোড়জোড় শুরু করো। আমি মেহনুরকে বিয়ে করতে রাজি। মিতা বেগম খুশি হয়ে গেলেন। জাহিনের হাত ধরে বলে, তুই সত্যি বলছিস? হুম, সত্যি। ভাবছি বাবার বিজনেসটাও জয়েন করব। অনেক তো ঘুরলাম, এবার ঘরের ছেলে ঘরে ফেরার পালা। আমি খুবই খুশি হলাম। শোন, জিয়ান সিলেট থেকে ফিরে আসলেই তোদের আকদ সেরে ফেলব। ভাইয়া সিলেট যাচ্ছে? হ্যাঁ। নয়নাকে সাথে নিয়ে যাচ্ছে। 3 দিন থাকবে। তোর বাবা ইন্ডিয়া থেকে আগামীকাল ফিরবে। এ কথা শুনলে তোর বাবাও অনেক খুশি হবে। এখন বলো তো, কি রান্না হয়েছে আজ? খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়। দেখি কি রান্না হলো। এখনো তো রান্না শেষ হওয়ার কথা না। মাত্র 12টা বাজে। নয়না সবকিছু প্যাকিং করে নিল। তারপর নিচে এসে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে সোফায় বসে আইসক্রিম খেতে খেতে গান শুনছিল। এমন সময় মেহনুর এসে নয়নার পাশে বসল। গতকাল তোমাকে কি বলেছিলাম, মনে আছে? আমার ব্রেন খুবই দুর্বল এসব ক্ষেত্রে। সে কোনো অপ্রয়োজনীয় কথা কিছুতেই মনে রাখতে চায় না। বলেছিলাম, এক বিছানায় শুয়েও মানুষের মধ্যে থাকে শত মাইলের দূরত্ব। তোমার কি মনে হয় রেজা তোমাকে ভালোবাসে? ভালোবাসা কি জিনিস আপু? খায় নাকি মাথায় দেয়? দেখো নয়না, শরীর পেলেও মানুষের মন পাওয়া যায় না। মন দিয়ে আমি কি করব? মন তো দেখাও যায় না। শরীরটা আমার সঙ্গে সব সময় থাকলেই হয়। মনটা চাইলে আপনিও রাখতে পারেন আপু। ওসব মন টন আমার দরকার নেই। আস্ত মানুষটাই তো আমার। তুমি কি জানো, তুমি প্রচণ্ড রকম বেয়াদব একটা মেয়ে? এই মুহূর্তে জানলাম। আইসক্রিম খাবেন আপু? এটার টেস্ট অনেক জোস। মুখে দিলই স্বাদের ব্লাস্ট হচ্ছে। এত অহংকার কিসের তোমার? রেজা ছাড়া তোমার জীবনে আর কোনো অ্যাচিভমেন্ট আছে? এখন অবধি নেই। তবে খুব তাড়াতাড়ি আসবে, সে আমার কোল আলো করে। চরম অসভ্য একটা মেয়ে তুমি। কি যে বলেন, ননদি। ননদের সঙ্গে মজা করব না, তবে কার সঙ্গে করব? কানে কানে একটা কথা বলি, শোনো। ওই বেডার দেহের প্রতিটি লোমকূপে আমার নাম লেখা। এবার ভালোভাবে ওনার স্পর্শের স্ট্যাম্প লাগাতে সিলেট নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, ফিরে এসে আপনাকে ফুপি হওয়ার সুসংবাদ দেব। মেহনুর রেগে উঠে যাবে, এমন সময় মিতা বেগম এসে বললেন, তোরা গল্প করছিস? ভালোই হয়েছে। নিজেদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুললে একসঙ্গে থাকতে সুবিধা হবে ভবিষ্যতে। আমি তো চলে যাব, আম্মি। তোমাদের পরিবারে আমি তো স্থায়ী না। স্থায়ী না, কিন্তু হতে কতক্ষণ? নয়না চুপচাপ বসে আছে। মেহনুর আর মিতা বেগম কথা বলছে। মিতা বেগম সার্ভেন্ট ডেকে বললেন, মিষ্টি নিয়ে আয় তো। সুখবর দেওয়ার আগে মিষ্টিমুখ করতে হবে তো। সার্ভেন্টের হাত থেকে মিষ্টির প্লেট নিয়ে প্রথমে মেহনুরকে খাওয়ালেন, তারপর নয়নাকে। হাসিমুখে বললেন, জাহিন তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। নয়না শুনে খুশি হল, আবার বিরক্তও হল। মেহনুরের মতো মেয়ের সঙ্গে সারাজীবন একসঙ্গে থাকতে হবে। নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে বলল, খুব তাড়াতাড়ি একটা বিয়ে খাব। তাও দেবরের বিয়ে। সেইমজা হবে। আম্মু, আমি এখন রুমে যাই। যা, গিয়ে একটু রেস্ট নে। নয়না রুমে আসছিল, পথে জাহিন উচ্চস্বরে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন, চৌধুরী বাড়ির বড় বউ? নয়না থমকে দাঁড়াল।
খানিক চুপ থেকে বলল, ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন, ভাইয়া? আমি সবসময় ভালো থাকি। নয়না সামনে পা বাড়াতেই জাহিন বলল, শুনুন। নয়না সামনের দিকে ঘুরে বলল, আপনি আমাকে ভাবি ডাকতে পারেন। অথবা আপুও ডাকতে পারেন, ভাইয়া। ভবিষ্যতে দেখা যাবে কি নামে ডাকব। বা হাত থেকে একটা শপিং ব্যাগ ডান হাতে নিয়ে নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। সিঙ্গাপুর থেকে এনেছি। আপনি এ বাসায় আসার পর আপনাকে কিছু দেওয়া হয়নি তো, তাই। ধন্যবাদ, ভাইয়া। তবে এসবের কোনো দরকার ছিল না। জীবনে কত কিছুই তো আমরা করে থাকি, যার কোনো দরকারই ছিল না। সরি। সরি কেন? এমনি। নয়না বলল, কংগ্র্যাচুলেশনস। ধন্যবাদ। নয়না রুমে এসে বেডের ওপর বসে বলল, আমি যতটা ভেবেছি ততটা খারাপ না মনে হয়। যাক, বাবা, বিয়ে করলেই বাঁচি। তুষিকে খবরটা দিই। নয়না নিজের ফোন থেকে তুষির নম্বরে কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই তুষি বলল, নয়ন, তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। রাখো তোর জরুরি কথা। নিশ্চিত নোট দিতে বলবি? তার আগে আমার কথা শোন। না, আমার কথা বেশি ইম্পর্ট্যান্ট, নয়ন। এত ইম্পর্ট্যান্ট? নিশ্চিত নতুন প্রেমে পড়েছিস। জানিস, জিয়ানের ভাইয়ের বিয়ে খুব তাড়াতাড়ি। সত্যি? জাহিনের বিয়ে? হ্যাঁ, সত্যি বিয়ে। অবশেষে ওই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্ত হলাম। আগে জাহিনকে দেখলেই কেমন যেন লাগত। মনে হতো আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু জানিস, আজ আমার সঙ্গে সুন্দর ব্যবহারও করল। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। এবার তোর ইম্পর্ট্যান্ট কথা বল। কেমিস্ট্রি নোট লাগবে। দিতে পারবি? তুষি জাহিনের কথাটা বলতে চাইছিল, কিন্তু জাহিন বিয়ে করছে, তাই সে সব কথা আর তুলল না। জানতাম, তুই এমন কিছুই বলবি। আমি আজ চলে যাব, তুই বাসা থেকে এসে নিয়ে যাস। তুষি তাড়াহুড়ো করে বলল, আচ্ছা, পরে কথা হবে। তুষি ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ল। জাহিন বিয়ে করছে। আমার করা ভুলটা না হয় আড়ালেই থাকুক। এক জীবনে মানুষ তো কত ভুল বয়ে বেড়ায়, কত ভুল নিজের মধ্যেই দাফন করে ফেলে। আমি না হয় এই ভুলটাকে আজ দাফন করে দিলাম। অতীতের ভুল ভবিষ্যতে কোনো খারাপ প্রভাব না ফেলুক। অন্তর, তুমি কোথায় আছো? এভাবে কেন আমাকে একা করে দিয়ে হারিয়ে গেলে? আমি তোমাকে ভালোবাসি। ফিরে এসো আমার কাছে। সায়না চেয়ারে বসে আছে। অনিকেত খিচুড়ি রান্না করছে। সায়না ডিরেকশন দিচ্ছে। অনিকেত সামনের দিকে ঘুরে বলল, জীবনে রান্না করতে হবে, এটা তো কখনো ভাবিনি। বউ, তুমি ধন্য, ডাক্তার অনিকেত মাহমুদকে দিয়ে রান্না করানোর জন্য। তো, রান্না না করলে ভবিষ্যতে যখন আমি অসুস্থ হয়ে যাব, তখন কি খাব? আমাদের যখন গুলুমুলু বাবু আসবে, তখন সেবা করবে কে? তাই আপনাকে টুকটাক রান্না, সঙ্গে ঘরের কাজও শিখতে হবে। অনিকেত খিচুড়ি দমে দিয়ে সায়নাকে কোলে তুলে নিয়ে এল রুমে। বেডে বসিয়ে দিয়ে বলল, তুমি এমন ডাকিনি কেন? সায়না অনিকেতের গলা জড়িয়ে ধরে বলল, আপনি এমন আলাভোলা ক্যাবলাকান্ত, তাই। তবে যা হোক, তুমি কিন্তু রসগোল্লার মতো সুইট। সায়না অনিকেতের গালে চুমু দিয়ে বলল, তুমি তো রসমালাই। পুরাই মাখন। লজ্জা নেই কেন তোমার? কই, চুমু খাবো আমি, তা না, তুমি চুমু খাচ্ছ, আবার কমপ্লিমেন্টও দিচ্ছ। কি বেহায়া বউ গো তুমি। সায়না অনিকেতের ঠোঁটে চুমু দিয়ে বলল, তোমার মতো লজ্জা পেতে থাকলে এতদিনে বাসর হতো না। বাচ্চা তো বহু দূরের কথা। আর তাছাড়া, তুমি আমার। আমার জিনিসকে চুমু খাবো, আদর দেব, কমপ্লিমেন্ট দেব। এতে আবার কিসের লজ্জা গো? অনিকেত, খিচুড়ি বলে এক দৌড়ে কিচেনের দিকে গেল। সায়না বেডে বসে হাসছে। এই লোকটা এত কিউট কেন? দেখলেই ৫-১০টা চুমু খেতে ইচ্ছে করে। ইস, কি যে ইনোসেন্ট। নীলাঞ্জনা ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার বললেন,
আপনাকে কতবার বলবো টেনশন কম করবেন, ঠিকমতো খাবার খাবেন। বাচ্চার ওজন একদম কম, আর বেশি সময় নেই হাতে। এই মেডিসিনগুলো ঠিকমতো খাবেন। আর হ্যাঁ, পুষ্টিকর খাবার খাবেন। একদম টেনশন নেবেন না, এতে বাচ্চার সমস্যা হবে। নীলাঞ্জনা চেম্বার থেকে বের হয়ে গাড়িতে এসে বসল। এত মাস সে একা আসে ডাক্তার দেখাতে। তার দেখাশোনা, খোঁজখবর যতটুকু রাখার জাহানারা বেগম রাখেন। কিন্তু তার নিজের জন্মদাত্রী মা একবারও তার ভালো মন্দ খোঁজ নেন না। নীলাঞ্জনা জিয়ানকে ধন্যবাদ লিখে টেক্সট পাঠাল। সেদিনের পর থেকে লাবিব তাকে কোনো রকম ডিস্টার্ব করেনি। জিয়ানের মনে কি আমার জন্য কোথাও একটু জায়গা রয়ে গেছে? পরক্ষণেই বলল, না, তা তো সম্ভব না। জিয়ান এমনিতেই হাম্বল পারসন, সেই হিসেবে হয়তো আমার মতো অসহায়কে সাহায্য করেছে। আমার বোনটা কত ভাগ্যবতী, এমন একজন হাজবেন্ড পেয়েছে। অথচ এই ভাগ্য আমি নিজের হাতে ঠেলে ফেলে দিয়েছিলাম। নিজের পেটের ওপর হাত রেখে বলল, তুই ছাড়া তোর মায়ের তো আর কেউ নেই। একমাত্র তুই, তোর মায়ের বেঁচে থাকার সম্বল। নয়তো এতদিনে তোর মা হয়তো মাটির নিচে থাকত। আমি বাঁচতে চাই তোর জন্য। তোর কোমল স্পর্শ পেতে অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। তুই আমার পৃথিবীতে বেঁচে থাকার আলো। মান্না তো অনেক চেষ্টা করেও জাহিনের নজর থেকে পালাতে পারেনি। কোনোভাবে আর কারো সঙ্গে যোগাযোগও করতে পারেনি। এখানে পরিচিত ছিল ঋতু, তাকেও পায়নি। ঋতুর ভাই অন্তর ছিল শেষ ভরসা, সেও ফোন ধরেনি। এয়ারপোর্টে এসেছে জাহিনের ৩ জন গার্ডের সঙ্গে। অনেক আকুতি মিনতি করেও তাদের হাত থেকে মুক্তি পায়নি। নিরুপায় হয়ে উঠে বসল প্লেনে। হয়তো এই জনমে আর কোনোদিন এদেশে আসা হবে না মান্নাতের। এভাবেই তার বাবা মায়ের খুনিরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। প্রভাবশালীদের ক্ষমতার কাছে তাদের মতো মানুষ একদম তুচ্ছ। আল্লাহ তায়ালার কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো কিছুই যেন করার নেই। চোখ থেকে অশ্রু ঝরে গড়িয়ে ভিজে যাচ্ছে ওড়না। ইচ্ছে করছে এখানে বসে চিৎকার করে কাঁদতে, বলতে, আমার বাবা মায়ের মৃত্যুর বিচার চাই। অথচ সে বড্ড অসহায়। তোমার মনে হয় পৃথিবীর সবচেয়ে জঘন্য মা তোমার? জাহানারা বেগমের কথা শুনে নীলাঞ্জনা বলল, এতে কোনো সন্দেহ আছে বড় আম্মু? হুম, আছে। এক টুকরো কাগজে ছোট্ট একটা বার্তা লিখে চলে গেলে। একবারও ভেবেছিলে এই মানুষগুলোর কি হবে? যে মা তোমাকে পৃথিবীতে আনল, আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করল, তার কথা একবারও মনে হল না? যে পিতা তোমার সুখের জন্য দিনের পর দিন পরিশ্রম করে উপার্জন করেছে, তার সম্মানের কথা মনে এলো না? তখন আমার মাথায় এসব আসেনি। আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত, আম্মু। নীলু, আমরা যাদের ভালোবাসি, তাদের ওপর আমাদের অনেক বিশ্বাস থাকে, ভরসা থাকে। আজকালের ছেলেমেয়েদের মনে হয়, আমার বাবা মা আমার ওপর চাপিয়ে দেয় তাদের মতামত। এই যে ৮ মাস ধরে তুই যে কষ্ট সহ্য করছিস, সেটা তোর মা সহ্য করেনি? দিনের পর দিন তোর পিছনে পড়েছিল তোকে ভালো রাখতে। তুই যেন একটুও ব্যথা না পাস, সে খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখা ভুলে গেছে। তোর কি পছন্দ, কি অপছন্দ, সে সব মনে রাখতে রাখতে নিজের পছন্দ অপছন্দ ভুলে গেছে। শোন, তুই পালিয়ে গেছিস কারণ তোর ভালোবাসার মানুষ তোর কাছে ইম্পর্ট্যান্ট ছিল। আর যে মানুষগুলো তোকে জন্মের আগ থেকে ভালোবাসা দিয়ে এসেছে, তাদের ভালোবাসার কোনো মূল্য নেই। এই যে এতগুলো দিন গেল, একবারও তুই নিজে থেকে তোর মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিস? নীলাঞ্জনা চুপ হয়ে গেল। তার চোখ থেকে টুপটুপ করে নীরব অশ্রু গড়িয়ে পড়তে লাগল। শোন, মা বাবা চাপিয়ে দেয় না। মা বাবা সব সময় সন্তানের ভালো চায়। আর বিয়েটা তো তোর ইচ্ছেতেই হচ্ছিল। তোর অন্য আরেকজনের সাথে সম্পর্ক, সেটা বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বুঝিয়ে বলতি। তবুও তোরা সন্তান, তোদের কোনো ভুল নেই। সব ভুল তোরা বাবা মায়ের মাথায় চাপিয়ে দিস। তোর মা অভিমানে তোর সাথে কথা বলে না, কিন্তু চুপি চুপি খোঁজ রাখে তুই খেয়েছিস কিনা।
নীলাঞ্জনা জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি ভুল করেছি। সে ভুলের শাস্তি আমি পাচ্ছি। যা, মায়ের কাছে যা, ক্ষমা চা। এই সময় ওই মানুষটাকেই তোর সবচেয়ে বেশি প্রয়োজন। বেলা তখন ৩টে। জিয়ানের আসার কোনো খবর নেই। নয়না খাবার খেয়ে নিজের রুমে মনমরা হয়ে বসে আছে। বার কয়েক কল করেও জিয়ানকে পাওয়া যায়নি। এত সুন্দর রাঙাবু সেজে বসে থাকল যার জন্য তার দেখা নেই। লম্বা চুলগুলোতে চিরুনি করছে নয়না। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। নয়না বলল, কে? বৌমনি, আসতে পারি? এই বাড়ির সার্ভেন্ট। আসুন। এই পার্সেলটা আপনাকে বড় সাহেব দিতে বলল। এখানে রাখুন। সার্ভেন্ট চলে গেলে নয়না উৎসাহ নিয়ে পার্সেল খুলল। নীল রঙের শাড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট। তোমার অপেক্ষায় অপেক্ষমান পথিক আমি। অপেক্ষা শেষে খানিক ভালোবাসায় আমায় দিও সবটুকু সুখ। নয়না মুচকি হেসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, তোমার দুষ্টমিষ্টি প্রেমের বাঁধনে আমি যে শক্ত হাতে বাধা পড়ে যাচ্ছি। যদি এ বাঁধন হঠাৎ ঝড়ে ছিঁড়ে পড়ে, তখন নিজেকে আর জোড়া লাগাতে পারব না। নয়না নিজেকে তৈরি করল। অতঃপর কল করল জাহানারা বেগমকে। সকাল থেকে তার মনের মধ্যে কেমন অস্থিরতা বিরাজ করছে। সবকিছু ঠিক থাকার পরেও তার হৃদয়ে তুলপাট। জাহানারা বেগম ঠিক বুঝে উঠতে পারছে না তার হৃদয়ের এই ঝড় কিসের পূর্বাভাস। মনটাকে শান্ত করতে পারছে না। হঠাৎ ফোনটা বেজে উঠল। জাহানারা বেগমের মুখে খানিকের জন্য হাসির রেখা ফুটে উঠল। জাহানারা বেগম রিসিভ করে অপলক দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, বাহ, আমার রাজকন্যাকে একদম রাজরানীর মতো লাগছে। নয়না হেসে বলে, কতদিন তোমাকে জড়িয়ে ধরিনি আম্মু। একবার আসি, তোমাকে আর ছাড়ব না। খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। নয়না এই কথা বলার জন্য কল করেনি, তবুও হঠাৎ কেন এই কথা বের হল। নিজেই মনে মনে বেশ অবাক হল। জাহানারা বেগমের চোখজোড়া ভিজে উঠল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। স্মিত হেসে বলল, তুই আয়, আমি তোকে আগলে রাখব। কবে আসবি তুই? কতদিন তোকে মন ভরে দেখিনি। এই তো, প্লেন ড্রাইভার চলে গেলেই এসে পড়ব। এসব কেউ বলে? সে হলো পাইলট। আম্মু। নয়নার হঠাৎ আম্মু ডাক শুনে জাহানারা বেগম কেঁপে উঠল। কি হয়েছে তোর? কতদিন পর তোমাকে ডাকলাম, বলো তো। তোমাকে আম্মু ডাকিনি, মনে হচ্ছে যুগ পেরিয়ে গেল। পাগলি মেয়ে, কাল সকাল সকাল চলে আসিস। কাল সকালে কি করে আসব? কাল তো থাকব পাহাড়ের চূড়ায়। সাবধানে থাকিস মা। নিজের খেয়াল রাখিস। নয়না ফোন কেটে দিল। তার মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। আচ্ছা, এই আনন্দের মুহূর্তে এমন বিষাদ ছড়িয়ে পড়ল কেন? এই কেনর উত্তর জানা নেই নয়নার। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে বের হয়ে এলো রুম থেকে। মিতা বেগম তখন নামাজে। নয়না দাঁড়িয়ে রইল তার সালাম ফেরানোর আশায়। মিতা বেগম সালাম ফেরাতেই নয়না বলল, আম্মি, আসতে পারি? মাশাআল্লাহ, আজকে তো মনে হচ্ছে আসমানের পরী নেমে এসেছে জমিনে। তা, কোথাও যাচ্ছিস নাকি? নয়না বলতে গিয়ে থমকাল। নিজেকে ধাতস্থ করে বলল, আমার ফ্রেন্ডের বার্থডে। একা যাবি? গাড়ি নিয়ে যাব আম্মি। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস। নয়নার মানা করা সত্ত্বেও বেশ কিছু টাকা গুজে দিল নয়নার হাতের মুঠোয়। নয়না বের হয়ে এলো চৌধুরী ম্যানশন থেকে। গাড়িতে ওঠার আগে আরেকবার ফিরে তাকাল। আচ্ছা, আমার মন কেন এমন বিচলিত হচ্ছে? কেন মনে হচ্ছে কোথাও কিছু ঠিক হচ্ছে না? বুঝেছি, মনটা তার বিচ্ছেদ বিরোহী হয়ে উঠছে। শোন, মন, সে আমার, সে যেখানেই থাকুক, সে শুধু আমারই। দূরত্ব কখনো আমাদের ভালোবাসায় বাধা হতে পারে না। নয়না গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে লাগল।
হঠাৎ নয়না খেয়াল করল ফোনটা সে ভুলে ফেলে এসেছে বাসায়। ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাতে। ড্রাইভার নিজের ফোনটা বাড়িয়ে দিল। অপর পাশ থেকে জিয়ান বলল, এত ভয় কিসের বউ? যতটুকু এগিয়ে এসেছ ততটুকু পিছাতে কেন চাও? এগিয়ে এসো ভালোবাসার রাস্তায়। হাতে সময় কম, পাখি। নয়না বলল, আপনার জন্য দরকার ছিল ফোনের। আপনি যখন আছেন, ফোন আমার অকেজো। আসছি, মিস্টার প্লেন ড্রাইভার। কিন্তু আমাদের তো একসাথে যাওয়ার কথা ছিল। তাহলে তুমি একা কেন চলে গেলে আগে? একসাথে গেলে তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান কিভাবে করতাম, জান? এই শোনো, তোমার মুখে তুমি ডাক বেশ মানায়, পাখি। তবুও আপনি কেন বলো? সে সব কথা তোলা থাকুক। চোখে চোখ রেখে না হয় বলবো। নয়না লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ইস, তার মানুষ। তার নিজের ব্যক্তিগত মানুষ। মানুষটাকে সে কত যত্ন করে ভালোবাসে। আচ্ছা, সব তো ঠিকই আছে, তবুও মনের মধ্যে অজানা এক অদ্ভুত বাজে অনুভূতি কেন হচ্ছে? কখন যে আপনাকে জড়িয়ে ধরব? আপনাকে জড়িয়ে ধরলেই আমার মনের সব কষ্ট দূর হয়ে যাবে। আপনি আমার মন ভালো করার টনিক। জিয়ান বাসায় ঢুকল সন্ধ্যা 6টায়। তাড়াহুড়ো করে দ্রুত নিজের রুমে এলো। সাথে নিয়ে এসেছে চকোলেট আর কাচের চুড়ি। মনে মনে বলে, নিশ্চয়ই মহারানী ভীষণ রেগে আছে। মহারানী, রাগ ভাঙাতে এইটুকু আর সাথে আমার ভালোবাসা যথেষ্ট। জিয়ান রুমে ঢুকতেই তার হৃদয় হাহাকার ছড়িয়ে পড়ে। রুম জুড়ে কি নিদারুণ শূন্যতা। শূন্যতা তাকে এসে ঘিরে ধরেছে। জিয়ান ডাকতে লাগল, শুনয় না, শুনছ? ওগো, কই তুমি? এই যে আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী, লুকিয়ে না থেকে সামনে আসো, তোমাকে দেখার তৃষ্ণায় হৃদয় মরুভূমি হয়ে আছে। দর্শন দিয়ে আমার তৃষ্ণা মেটাও। ফাঁকা রুমে নিজের কণ্ঠধ্বনি নিজের কানেই ফিরে আসছে। ওয়াশরুমে, বারান্দায়, সব জায়গায় খোঁজা শেষ, কোথাও নেই তার পিচ্চি বউ। হতাশা এসে ঘিরে ধরল তাকে। নিজের ফোন উঠিয়ে কল করল, ফোনটা বেজে উঠতেই হঠাৎ করে হৃদয় ছ্যাঁত করে উঠল। নয়নার ফোনটা হাতে নিয়ে বলে, ফোন ফেলে গেল কোথায়? রুম থেকে ছুটে বের হয়ে এলো মিতা বেগমের রুমে। আম্মু, নয়না কোথায়? কিছুক্ষণ আগেই তো বের হল। ওর নাকি কোনো ফ্রেন্ডের বার্থডে? কখন? কার সাথে বের হল? ফোনটাও বাসায় ফেলে গেছে। আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। আজ কেন যেতে দিল? আজ তো আমরা সিলেট যাব। তুই রেডি হতে হতে ঠিক চলে আসবে, দেখিস। এত বিচলিত হতে হবে না। বয়স কম হলেও বোধবুদ্ধি অনেক ভালো। তুই সারাদিন কোথায় ছিলি? অনিকেতের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলিস? এখন কি অবস্থা? গুরুতর কিছু? মেজর কোনো ইস্যু যদিও নেই, তবে আঘাত পেয়েছে হাতে পায়ে, শরীরের বিভিন্ন জায়গায়। জিয়ান রুমে এসে বিছানার ওপর শুয়ে পড়ল। কিছু ভালো লাগছে না তার। রুম জুড়ে করুণ শূন্যতা গ্রাস করছে তাকে। হঠাৎ তাকিয়ে দেখে বিছানার ওপর তার পছন্দ করা টুকটুকে লাল শাড়িটা। শাড়িটা নাকের সামনে নিতেই যেন নয়নার শরীরের ঘ্রাণ তাকে সতেজ করে তুলল। ইস, বড্ড লোভ হচ্ছে তোমাকে টুকটুকে লাল শাড়িতে দেখার। নিশ্চয়ই তোমাকে মারাত্মক লাগছিল। এই শাড়িও হয়তো মুগ্ধ হচ্ছিল তোমার অঙ্গে জড়িয়ে। এই লাল শাড়ি ও আমার যে ভাগ্যবান, সে তোমাকে নিগুড় আলিঙ্গনে জড়িয়েছিল। আমার যে এই শাড়িটাকেও হিংসে হচ্ছে, রাঙাবু। কোথায় রইলে তুমি? তোমার মানুষটা তোমার অনুপস্থিতিতে কাতর হয়ে যাচ্ছে। ফিরে এসে তাকে জড়িয়ে ধরে এক পশলা প্রেমের বৃষ্টি নামিয়ে শীতল করো তার তৃষ্ণাতুর হৃৎপিণ্ডকে। আসো না গো, বউ। জিয়ানের মনে হচ্ছে নয়না এক্ষুনি এসে তাকে জড়িয়ে ধরবে। তার ঠোঁটে ঠোঁট রেখে বলবে, ভালোবাসি তোমাকে। অথবা রাগ দেখিয়ে বলবে, মিস্টার প্লেন ড্রাইভার, সারাদিন কোথায় ছিলেন? জিয়ান কল্পনা করতে লাগল রাগলে নয়নাকে কেমন লাগবে। মেয়েটা এত স্নিগ্ধ, সব রূপেই যেন সে মোহনীয়। জিয়ান উঠে বসল,
তার হাঁসফাঁস লাগছে। শাড়িটা জড়িয়ে ধরল বুকের মাঝে। মনে মনে বলে, আজ আমরা হাতে হাত রেখে বিমানে বসে থাকতাম, তুমি আমার কাঁধে মাথা রাখতে। 3টা দিন স্বপ্নের মতো কাটাতাম আমরা। কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি ফিরে এসো। সাজেকের এক পাহাড়ের চূড়ায় দোলনায় পা দোলাচ্ছে জাহিন। হাতে তার গিটার, মুখে তার সুর, কণ্ঠে বাজাচ্ছে গান, সখী, ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, এ ব্যথা প্রাণে নাহি সয়। বারবার এই 2 লাইন গেয়ে যাচ্ছে। মনে মনে কি আকাশকুসুম ভাবছে আর একই গান গাইছে আর মুচকি হাসছে। তার মনে কি চলছে কেউ জানে না। সে যেন গান শোনাচ্ছে মুক্ত বাতাস আর ওই দূরের পাহাড় আর আকাশকে। রাত 12টা বেজে গেছে। জিয়ান বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। নয়না এত রাত পর্যন্ত বাইরে থাকার মেয়ে নয়। কোনো বিপদ হল না তো? নয়নার ফোন থেকে তুষিকে কল করল। তুষি বলল, কি হয়েছে? এত রাতে কল করেছিস? কোনো সমস্যা? জিয়ান বলল, আমি রেজা বলছি। নয়না তোমার সঙ্গে নেই? আমার সঙ্গে কোথা থেকে আসবে? আজ নাকি আপনারা সিলেট যাবেন? যাওয়ার কথা ছিল। বাসায় এসে দেখি নয়না নেই। ওর কোনো ফ্রেন্ডের জন্মদিনে গেছে। কি বলছেন এসব? ওর এমন কোনো ফ্রেন্ড নেই আমি ছাড়া। ভাইয়া, আমার মন বলছে নয়না কোনো বিপদে পড়েছে। আপনি প্লিজ ওকে বাঁচান। জিয়ান দ্রুত পায়ে নিচে বেরিয়ে এলো। গাড়ির খোঁজ নিয়ে দেখল, সব গাড়ি বাসায়। দারোয়ানকে জিজ্ঞেস করল, দারোয়ান বলল, বৌমনি একটা কালো রঙের গাড়িতে উঠে এখান থেকে গেছে। কোন দিকে গেছে গাড়িটা? ওই দিকে। জিয়ান পাগলের মতো ছুটতে লাগল। সে যেন উন্মাদ হয়ে গেছে। ফাঁকা রাস্তায় পাগলের মতো ছুটে চলেছে। নিজের ফোন বের করে কল করল তালুকদার বাড়িতে। মাহবুব তালুকদার ফোন রিসিভ করতেই জিয়ান হড়বড় করে বলল, নয়না কোথায়? নয়নাকে কোথাও পাচ্ছি না কেন? ও কি অভিমান করে আপনাদের বাসায় লুকিয়ে আছে? মাহবুব তালুকদার রেগে গেলেন। কর্কশ কণ্ঠে বললেন, ফাজলামি পেয়েছ? মাঝরাতে কল করে মাতলামি করছ? আমার মেয়ের কিছু হলে তোমাদের গুষ্টিশুদ্ধ সবাইকে 14 শিকের ভাত খাওয়াব। ফোন কেটে তিনিও বেরিয়ে পড়লেন চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে। রাত পেরিয়ে দিনের আলো ফুটে উঠেছে। কিন্তু নয়নার কোনো খোঁজ নেই। এভাবে কেউ হারিয়ে যেতে পারে? জিয়ান গুরুতর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। রাতে হঠাৎ দূরপাল্লার বাস থেকে জঘন্যভাবে আঘাত পেয়েছে। নয়না জিয়ানের দেওয়া ঠিকানা মতো পৌঁছাল, তখন প্রায় রাত 10টা বাজে। এত দূরের জার্নির ফলে চেহারায় মলিনতা ছড়িয়ে পড়েছে। চোখের কাজল লেপটে গেছে, ঠোঁটের লিপস্টিক মুছে গেছে, পরনের শাড়িটাও খানিক এলোমেলো হয়ে গেছে। নয়না রাগান্বিত স্বরে বলল, তোমার জন্য 100 কিলোমিটার পার হয়ে এলাম। এই অন্ধকারে কি তোমার? আমাকে ফ্রেশ হতে হবে। বড্ড তৃষ্ণা পেয়েছে, 1 গ্লাস পানি হলে ভালো হতো। আমাকে ছেড়ে একা আসার জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি। আবার চিরকুটে লিখেছ আম্মুকে যাতে না বলি। আম্মু আমাকে কি ভাববে? জিয়ান সামনের দিকে ঘুরে বলল, আমি থাকতে পানি কেন জান? এত টেনশন করার কি আছে? আমি আছি, সব সামলে নেব। একদম কাছে আসবে না। জিয়ান নয়নার হাত ধরে রেলিংয়ের সামনে নিয়ে এল। রেলিংয়ের 2 পাশে হাত রেখে বলল, কাছে আসব না। শুধু তোমাকে এই সুন্দর ভিউ উপভোগ করাব। সামনে তাকিয়ে দেখো, মনে হচ্ছে না হাত বাড়ালেই চাঁদের নাগাল পাওয়া যাবে। আসলো কি তাই? সত্যিই কি চাইলেই চাঁদকে ছোঁয়া যায়? চাঁদ ধরা ছোঁয়ার বাইরে হলেও চাঁদের সৌন্দর্য অনুভব করা যায়। জোছনা বিলাস করা যায়। তুমি কি ভুলে গেছো জোছনা ভরা রাত আর আমাদের গভীর প্রণয়?
জিয়ান নয়নার চুল কানের পাশ থেকে সরিয়ে দিয়ে বলল, তুমি মোহনীয়। নারীর মোহ পুরুষকে কঠিন থেকে কঠিনতম ঘৃণ্য কাজ করাই, জানো তো? নয়না বলল, আপনার স্পর্শ কেমন অদ্ভুত লাগছে। আর হ্যাঁ, মোহ তো ক্ষণস্থায়ী। আপনি কি জানেন না, মিস্টার প্লেন ড্রাইভার, নারীর ভালোবাসা কঠিন থেকে কঠিনতম হৃদয়ের পুরুষকেও বরফ গলা নদী বানিয়ে দেয়। ভালোবাসা দিয়ে জিতে নেওয়া যায় সবকিছু। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না। প্রকাশের আগেই কত ভালোবাসা আড়াল হয়ে যায়। সব ভালোবাসা কি সমাজ মেনে নেয়? ভালোবাসা মানে যে তাকে পেলে আপনি পূর্ণ, এমন নয়। যে মানুষ না থেকেও আপনার হৃদয় থেকে যায়, সেটাও ভালোবাসা। আমি আর আপনি দুই মেরুর মানুষ, তবুও কেমন মিলে গেছি একে অপরের মাঝে। যেন শতজনমের সম্পর্কে বাঁধা আমরা। ভালোবাসা সব অসম্ভবকে সম্ভব করতে পারে, মিস্টার পাইলট মহাশয়। তুমি শুধু সুন্দর নও, তোমার কথাও জাদুকরী। কোনো ছেলে তোমার সঙ্গে 5 মিনিট কথা বললে তোমার প্রেমে পড়তে বাধ্য। আমার আর কারো প্রেম চাই না এই জন্মে। আমি শুধু তোমাকে চাই, তুমি আমার হয়ে থাকো। আমি ভালোবাসা দিয়ে তোমাকে জড়িয়ে নেব আদরের চাদরে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আপনি বুঝি সত্যি ভালোবাসেন না? উত্তর দাও। কোনো সন্দেহ আছে? আমার জন্য তুমি কি করতে পারবে? আপনি চাইলে তো নিজের প্রাণটাও দিয়ে দিতে পারব। আপনিই এখন আমার প্রাণভোমরা। জিয়ান নয়নাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, এক হাতে ধরে রাখল। নয়না চোখ বন্ধ করে বলল, সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা থাকলে বিশ্বাস আর ভরসাও থাকত। নয়না পিটপিট করে চোখ খুলল। মাঝখানের রেলিংটুকু পড়ে গেছে। সে শূন্যে ভাসমান। এই হাতের বাঁধন উন্মুক্ত হলেই তার জীবনের সমাপ্তি। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার আমার ভালোবাসার সমাপ্তি। ধরেই নিচ্ছ আমি তোমাকে হত্যা করব? যে হৃদয় আপনি জিম্মি করেছেন, তার দেহ যদি নেওয়ার হয়, নিয়ে নাও। তবু মনে রেখো, পাহাড়ের এই নীরবতা, এই বাতাস, এই প্রকৃতি সাক্ষী থাকবে এক কিশোরীর পবিত্র প্রেমের। ওই অস্তমিত সূর্যটা সাক্ষী রইল, প্রতিদিন তুমি ঠিক তার মতোই ধুকে ধুকে অস্তমিত হবে। সূর্য তো পরের দিন ফিরে আসে পূর্ণ তেজ নিয়ে, তুমি আর কখনো পূর্ণ হবে না। আমার রক্তে যে হাত রঞ্জিত করেছ, সে হাত কোনোদিন পূর্ণ হবে না। নয়না যদিও এতক্ষণ ফিল্মি ডায়ালগ দিচ্ছিল, হঠাৎ জিয়ানের চোখের দিকে তাকিয়ে তার রুহু কেঁপে উঠল। নয়না কম্পিত কণ্ঠে বলল, প্লিজ, আমাকে টেনে তুলুন, ভয় পাচ্ছি। মনে হচ্ছে তুমি আসলো তুমি নও, অন্য কেউ। জিয়ান গর্জে উঠে বলল, তোকে আমি কোনোদিন ভালোবাসিনি। অভিনয় করেছি, নিখুঁত অভিনয়। ঠিক যেভাবে তোর বোন আমার সাথে অভিনয় করে আমার কোমল হৃদয়টাকে হত্যা করেছে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে মারব তোকে। রিভেঞ্জ অব নেচার। তোর কোনো দোষ নেই যদিও, কিন্তু রক্ত তো একই। জিয়ানের হাত আলগা হচ্ছে। নয়না দুহাতে আঁকড়ে ধরল জিয়ানের হাত। করুণ স্বরে বলল, আমাকে মেরে ফেলবেন না। আমি আপনাকে ভালোবাসি। আমার মৃত্যু মানে পৃথিবীতে আপনার ভালোবাসার মৃত্যু। কেন করছেন এমন? আমি জানি আপনি আমার সঙ্গে মজা করছেন। এমন মজা আমি আর নিতে পারছি না। জিয়ান নয়নার দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে বলল, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। তোর জীবনের বাতি এখানে আমার হাতে নিভে যাবে। রিভেঞ্জ নেব তোর রক্ত দিয়ে। নয়না চিনতে পারছে না এই মানুষটাকে। আসলেই কি সে ওই মানুষ, যার ভালোবাসায় গতকাল সিক্ত হয়ে মনে হয়েছিল ভালোবাসার মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর নেই? নয়না কান্নাজড়িত কণ্ঠে বলল, পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে, তার অর্ধেক হল নারী। নারীর ভালোবাসা ছাড়া তা পূর্ণতা পায় না। জিয়ান নয়নার হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, বেশি সুন্দর জিনিস আমার আবার সহ্য হয় না, ডিয়ার। এই জন্মের মতো আলবিদা। পরের জন্ম বলে কিছু থাকলে দেখা হবে, প্রিয়।
নয়না, জিয়ান বলে চিৎকার করে উঠল। তার চিৎকার মিলিয়ে যেতে লাগল পাহাড় আর বাতাসে। তার করুণ আর্তনাদ কারো কর্ণকুহরে পৌঁছাল না। অসহায় চাঁদও যেন ব্যথিত হল এই করুণ দৃশ্যের সাক্ষী হয়ে। সে শুধু তাকিয়ে দেখল, অথচ বাঁচাতে পারল না এক নিষ্পাপ ফুলকে। কি দোষ ছিল তার? ভালোবাসা কি আসলেই দোষের? জাহিন পাগলের মতো হাসতে লাগল, পৈশাচিক সে হাসি। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল জাহিনের চোখ থেকে। আমি যাকে ভালোবাসি, তাকে অন্য কারো বাহুতে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি এত মহান হতে পারব না। তোমার সঙ্গে প্রথম দেখার কথা আমি কোনোদিন ভুলতে পারব না। বসুন্ধরা সিটি শপিং মল, ফ্লোর নম্বর ৭, সেই চাহনি, সেই চঞ্চল হরিণীর মতো চোখ, সেই জাদুকরী কণ্ঠ। আমি কোনোদিন ভুলতে পারিনি। কত শতবার তোমার খোঁজ নিয়েছি স্কুল গেটের দারোয়ানের কাছে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, শুধুই তোমাকে। ওই রেজা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। আমি মহৎ হতে পারলাম না, আমি তোমাকে বলতেও পারলাম না আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি ছলনাময়ী। ধোঁকা দিয়েছ আমাকে। আমার ভালোবাসা, ভালো থেকো পরপারে। জাহিন নিজের চোখ মুছে নিল। আগে থেকেই হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছিল। হেলিকপ্টারে করে চলে এল ঢাকায়। এসে চুপচাপ নিজের রুমে ঘুমিয়ে রইল। চোখ বন্ধ করে বলল, এবার মরেও শান্তি পাব। মিতা বেগম জাহিনের রুমে এসে বললেন, এখনো ঘুমাচ্ছিস? তোর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনটাও বন্ধ বলছে। ওই মেয়েটাও ওর বোনের মতো নিশ্চিত কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে। নয়তো আমাকে কেন মিথ্যে বলল? জাহিন কিছুই না বোঝার ভান করে বলল, কি বলছো, এসব বুঝিয়ে বলো। মিতা বেগম সব বললেন। জাহিন অবাক হয়ে বলল, আমাকে আগে বলবে না? এক্ষুনি যাচ্ছি। বাইরে এসে বাইক নিয়ে বেরিয়ে পড়ল জাহিন। আকাশের দিকে তাকিয়ে বলল, যারা অন্যায় করে, তাদের কখনো শাস্তি হয় না। শাস্তি তো পায় নিরপরাধ মানুষ। ক্ষমতা আর বুদ্ধি থাকলে ২-৪টা খুন করা কোনো ব্যাপার না। আজ থেকে জাহিনের রাজ্যে জাহিন একাই রাজা। জাহিন হয়তো ভুলে গেছে পাপ তার বাপকেও ছাড়ে না। সমাপ্ত।